অগ্নির টাকা ফেরাতে মরিয়া হলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ঠাম্মি আর দাদুর অ্যানিভার্সারি উপলক্ষে বাড়িতে অনেক নাচাগানা হতে থাকে। তারপরেই কর্তা দাদু কর্তা দিদাকে মালা পরিয়ে দেয়। এর মধ্যেই ননির বাবা মা প্ল্যান করে যে এই সুযোগেই প্রত্যয়ের সাথে ননির বিয়ের কথাটা সেরে ফেলবে। সেই জন্য স্টেজে গিয়ে বলে, কর্তামশাই আপনাকে কিছু কথা বলতে চাই, যেগুলো বলাটা ভীষণ দরকারি। তখনই কর্তামশাই বলে, হ্যাঁ বলো না, কি বলবে। এরপর ননির বাবা বলে, দেখুন আপনার তো সব নাতিরই মোটামুটি হিল্লে হয়ে গেছে, শুধু একজনার বাদে। তো আমি ভাবছিলাম যদি আমার মেয়ে ননির সাথে প্রত্যয়ের বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালো হবে। এটা শোনার পর ঋতুর তো অনেক বেশি খারাপ লাগে। প্রত্যয় তখন বলে, এই রে, এইসব আবার কি বলছে? আমার মতামত না নিয়ে এই কথাগুলো কেন হচ্ছে? তখনই কর্তা দাদু বলতে যাচ্ছিল যে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কর্তা দিদা থামিয়ে দিয়ে বলে, আগে এই অনুষ্ঠানটা মিটুক, তারপর আমরা এসব নিয়ে আলোচনা করব। তখন ননির বাবা বলে, ঠিক আছে, তাহলে তো অনেক ভালোই হবে। এর মধ্যেই ঋতু খুব কান্নাকাটি করতে থাকে। কথা আর জুনি এসে বলে, কিরে তোর কি হয়েছে? তুই এইভাবে কান্নাকাটি কেন করছিস? ঋতু বলে, আমি করছি কি আর সাধে? এবার গোবরডাঙ্গা থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। এই কলকাতার বাইরে আমি চলে যাব। কথা তো কিছুই বুঝে উঠতে পারছে না ঠিক কি বলতে চাইছে ঋতু তখন বলে, আমি এই বাড়িতে থেকে আর কী বা করবো? আমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, আমি চলে যাব। মিস্টার সরকার যে আমাকে এইভাবে ঠকাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তার মধ্যেই প্রত্যয় চলে এসেছিল কথা বলবে বলে, কিন্তু ঋতু একদমই কথা বলতে চায় না। আর তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল ঋতু, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সে চলে যাবে। এদিকে লেখা তো সবজি কাটবে বলে যাচ্ছিল, ঠিক তখনই ননির বাবা আর মা আটকে দেয় আর বলে, দিদি আপনি এই এত সবজি নিয়ে কোথায় যাচ্ছেন? লেখা বলে, এই সবজিগুলো কাটতে হবে তাই যাচ্ছি। কেন বলুন তো? তখনই ননির বাবা আর মা বলে, দিন আমার মেয়ে ননি খুব ভালো সবজি কাটতে পারে, ওই কেটে দেবে। লেখা তখন বলে, না ওইটুকু মেয়ে আবার সবজি কাটবে, হাত টাত কেটে ফেললে তখন এক গন্ডগোল হয়ে যাবে। ননির মা বলে, আরে ওইটুকু মেয়ে কোথায়, ওর তো বিয়ের বয়স হয়ে গেছে। না আপনি ভুল বুঝছেন। ননি তো লুকিয়ে সবটাই শুনতে থাকে আর বলে, উফ, কবে যে আমার সাথে বিয়েটা হবে মিস্টার সরকারের, সেই দিনের জন্য অপেক্ষা করছি। প্রত্যয়ের গায়ে পড়তে থাকে ননি, আর প্রত্যয় বলে, দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমার এই বাড়াবাড়িগুলো একদমই ভালো লাগছে না। ননি বলে, আর কয়েকটা দিন পরেই তো আপনার সাথে আমার বিয়ে হবে, তখন তো সব কিছুই ঠিক হয়ে যাবে, তাই না? এখন না হয় একটু সহ্য করে নিন। এর মধ্যেই প্রত্যয় বলে, কে বলেছে বিয়ে হবে? আপনি তো দেখছি আগে থেকেই সব কিছু জেনে গেছেন। এই সমস্ত আউফাও কথা বলে না কোনো লাভ হবে না, ছাড়ুন বলছি। হাত ছাড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। এদিকে জুনি তখন বলে, কথা ঋতুটা কিন্তু বেশ ভালো কষ্ট পাচ্ছে, দেখে তো এটাই মনে হলো। ওর একদমই মন মেজাজ ভালো নেই। কথা বলে, প্রত্যয়দা আছে না, ও ঠিক সামলে নেবে, তুই চিন্তা করিস না। এরপর ঋতু বলে, কি ব্যাপার মিস্টার সরকার, আপনি এখানে কি করছেন? আপনার জন্য তো ননি অপেক্ষা করছে, যান। আর ঠিক তখনই মনে মনে বলছিল প্রত্যয়, জানি ঋতু খুব আমার উপর রেগে গেছে, কিন্তু আমি ওই চেষ্টা থামাবো না। এরপরেই বলে, এই দেখুন আমি আপনার জন্য একটা সুন্দর লাল গোলাপ এনেছি, নিন। কিন্তু ঋতু তো নিতেই চায় না। প্রত্যয় তখন বলে, আরে বাবা নিন না। এরপরেই জোর করে দিয়ে দেয়, আর ঋতুও খুব খুশি হয়ে যায়। তখনই কর্তা দিদা কর্তা দাদুকে বলে, জোর জার করে সিদ্ধান্ত নিও না কর্তা মশাই, তুমি জানো না প্রত্যয় দাদুভাই ঋতুকে পছন্দ করে। কর্তা দাদু বলে, ও তাই নাকি, তাহলে তো খুব ভালোই। এর মধ্যেই চিত্রা সবার চোখে ফাঁকি দিয়ে তিলকের সাথে চলে এসেছে দেখা করতে। তিলক তখন বলে, কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করছেন। চিত্রা তখন বলে, আমরা যেই কাজটা করছি না সেটা মোটেও সুস্থ স্বাভাবিক কাজ নয়, তাই চিন্তা তো একটা থেকেই যায়, তাই না? শুনুন, সন্ধেবেলায় যখন সবাই মিলে নাচ গান করতে ব্যস্ত থাকবে তখনই কিন্তু ওই টাকাটা চুরি করে আপনাকে পালিয়ে যেতে হবে। কি আপনি পারবেন তো? সাধু বাবা মানে ভণ্ড তিলক বলে, হ্যাঁ এইটুকু না পারলে আর কী করেই বা হবে, আমি সবটা সামলে নেব, শুধু আপনি এই দিকটার ইনফরমেশান আমাকে সবসময় দিতে থাকবেন, তো আমি সেই বুঝেই পুরো কাজটা করব। এরপর চিত্রা বলে, ঠিক আছে। কথা সেদিকেই আসছিল, তিলককে তাড়াতাড়ি করে ভাগিয়ে দেয় চিত্রা। তখনই কথা এসে দেখে দাঁড়িয়ে রয়েছে চিত্রার কারুর সাথে একটা কথা বলছিল, কিন্তু কে ছিল সেটা বুঝতে পারিনি। কথা বলে, মেজমা তুমি এখানে কার সাথে কথা বলছিলে? তখনই মেজমা বলে, আর বলো না কথা, আমার একদমই ভালো লাগছে না। আমি সবার কাছে কাজ চাইছি, যাতে সবাই আমাকে একটু কাজ দেয়।
আসলে কাজের মধ্যে থাকলেই মন মেজাজ খুব ভালো থাকে, সেই জন্যই কথাটা বললাম আর কি। কথা বলে, চিন্তা করো না, তুমি তো একদম অনেস্ট হয়ে গেছো, এবার থেকে সব ভালোই হবে, দেখো আর কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকে, অগ্নি তো নাচ গান করতে থাকে। চিত্রা একদিককার ইনফরমেশন তিলককে দিয়ে দেয় আর বলে, যা করছো তাড়াতাড়ি করো, ওখান থেকে সুটকেসটা নিয়ে পালিয়ে যাও, কেউ যেন কোনোভাবেই সন্দেহ না করে। তিলক তো 50 লক্ষ টাকার সুটকেসটা দেখে নেয় আর টাকাগুলো নিয়ে সেখান থেকে কেটে পড়ে। অগ্নির কি মনে হয়, অগ্নি গিয়ে দেখে টাকাটা ঠিক আছে কিনা। যখনই দেখতে যায় তখন দেখে সুটকেস পুরো ফাঁকা। আর এটা দেখার পরে খুব কান্নাকাটি করতে থাকে রীতিমতো অগ্নি, আর বলে যে আমার এতগুলো টাকা আমি এত তাড়াতাড়ি জোগাড় করবো কি করে, এখানে তো কোনো টাকা পয়সাই নেই, কে নিয়ে গেল। এরপর কথাকে গিয়ে বলতে থাকে যে কথা, আমার 50 লক্ষ টাকা সুটকেস থেকে কেউ নিয়ে নিয়েছে, কি করব আমি এখন। আর কথা শুনে অবাক হয়ে যায়। চিত্রা তখন বলে, এই তো অগ্নি এবারে কলে পড়েছে, দেখি কথা এবারে কি করে অগ্নিকে বাঁচাতে পারে। বাড়ি ভর্তি লোকজন, অথচ অগ্নির সুটকেসে টাকা নেই, গুড়াল থেকে এতগুলো লোক এসেছে আর সবার ওপরই সন্দেহ করতে শুরু করে অগ্নি। কিন্তু ভণ্ড সাধু বাবা যে নেই সেটা এখনো পর্যন্ত কেউ খেয়ালও করেনি। জুনি তখন বলে, এতগুলো টাকা কে নিয়ে গেল, নিশ্চয়ই কারুর কাছে কোনো ইনফরমেশন ছিল, না হলে এতগুলো টাকা হাতানোর স্বভাব তো কারুর নেই এখানে, কে এত দুঃসাহস দেখালো। ঠিক তখনই কর্তা দাদু বলে, কি হবে তাহলে রেনু, পাচক ঠাকুর এত কিছু করে টাকাটা জোগাড় করেছিল, আর এই মুহূর্তে আমার কাছেও তো কিছু নেই যে আমি ওকে দিয়ে সাহায্য করব। কথা তখন বলে, কে নিতে পারে টাকাটা, কার পক্ষে এতগুলো টাকা সরানোর সাহস আছে, জানতে তো আমাকে হবেই। এরপর প্র্যাটি বলে, সত্যি একটা বাজে অবস্থা হয়ে গেল তো, এই বিগ্রহ, এবার তুই টাকাটার কি ব্যবস্থা করবি। অগ্নি খুবই ভেঙে পড়েছে, কিন্তু কায়দা কানুন ভেঙে পড়েনি, কায়দা কানুন বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে।